সংরক্ষণ দেওয়া শুরু হয়েছিল তাদেরকে আরেকটু ভালো সুযোগ দিতে। কিন্তু আমি বলছি আরেকটা দিকও আছে। ভারতের কিছু কিছু রাজ্যে এখন ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে। সংবিধান অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। এটা সরকারি টাকায় ধর্মান্তকরণ প্রকল্প। খুব নিষ্ঠুর ভেদাভেদ করা হয়েছিল। বিশ্ব অর্থনীতির 27% হওয়া থেকে 1947 সালের মধ্যে আমরা হয়ে গেলাম 3.5%। ফলে এগুলো আরও বেড়ে গেল। এই প্রজন্মে আমাদের এটা ঠিক করতে হবে। নমস্কারম। সদ্গুরু, আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সংরক্ষণ বা রিজার্ভেশন নিয়ে অনেক বিতর্ক চলছে। আর এখন তো পরিস্থিতি আরও খারাপ, কারণ সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেখানে একজন ছাত্র নিজের পা নিজেই কেটে ফেলে শুধুমাত্র নিজেকে প্রতিবন্ধী করে তুলতে, যাতে ওই কোটায় একটা মেডিকেল সিট পেতে পারে। আর শিক্ষার জন্য কাউকে যদি এই পর্যায়ে যেতে হয় তা আমার মনে হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনার কি মনে হয় না এই সংরক্ষণ নীতি যে জন্য বানানো হয়েছিল তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, নাকি এখনও প্রয়োজন আছে? ও, খুব পপুলার একটা প্রশ্ন দেখছি। বেশ, আমাকে বিপদে ফেলার সব রকম ব্যবস্থাই করছেন। দেখুন, এর পেছনের চিন্তাধারাটা আপনাদের বুঝতে হবে। সংরক্ষণ ব্যবস্থা আনা হয়েছিল কারণ হাজার বছর ধরে কিছু মানুষ সামাজিকভাবে বঞ্চিত ছিল, গুরুতরভাবে বঞ্চিত। তো এই অন্যায়কে শুধরবেন কি করে? তাদের একটু বাড়তি সুযোগ দিয়ে। কিন্তু পরিষ্কার বলা হয়েছিল সর্বোচ্চ সংরক্ষণ 50%। কারণ প্রায় 50 থেকে 50% ছিল ততটা বঞ্চিত সামাজিকভাবে। এমনকি সেই সামাজিক বঞ্চনাটাও অনেক গুণ বেড়ে গিয়েছিল সেই বিদেশি শাসনের সময়। তার আগে সবাই নিজের নিজের পেশায় ভালোই করছিল, সবার পেশা আলাদা, কিন্তু মানুষ সমৃদ্ধই হচ্ছিল। মুচি তার নিজের ব্যবসায় ভালো করছিল, অন্য পেশার মানুষরাও তাদের নিজেদের কাজে বা পেশায় সমৃদ্ধ ছিল। সেটা সম্পূর্ণ চলে গেল। চরম দারিদ্র্য নেমে এলো প্রায় 200 বছরের মধ্যে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি থেকে আমরা নেমে গেলাম প্রায় 100-র নিচে একটা দেশ হিসেবে। বিশ্বের অর্থনীতির 27% অধিকারী থেকে 1947 সালে আমরা নেমে এলাম মাত্র 3.5%। কাজেই এইভাবে দেখুন, যখন জিনিসের অভাব হয় তখন বৈষম্য বাড়েই। কারণ আমার যা আছে সেটা যদি একটা পাত্রই থাকে আর সেটা যদি আপনার সাথে ভাগ করতে হয়, আমি আপনার সমস্তরের হলে কিছু করার নেই, আমাকে শেয়ার করতেই হবে। কিন্তু আপনার জাত পাত বা পেশা বা অন্য কোনো কারণে আপনাকে নিচু চোখে দেখতে পারলে তখন আমাকে আপনার সাথে আর ভাগ করতে হবে না, কারণ আপনি যে নিচু জাতের। এইভাবেই বৈষম্যটা বেড়ে গেল। অনেক ব্যাপার আছে, খুবই নিষ্ঠুর ভেদাভেদ বৈষম্য ঘটেছিল। দুর্ভাগ্যবশত গ্রামীণ ভারতে আজও সেটা কিছুটা রয়ে গেছে, এখনও এগুলো হয় দুর্ভাগ্যজনকভাবে। এই প্রজন্মেই আমাদের এটা ঠিক করতে হবে। তাহলে সংরক্ষণ তুলে দিই না, কিন্তু তার জন্য কি নিজের পা কেটে ফেলতে হবে? এটা কি চাকরির জন্য নাকি কলেজের সিটের জন্য? ও, মেডিকেল কলেজ, খুবই দুঃখজনক। তার মানে এইরকমই মরিয়া অবস্থা তৈরি হয়েছে। তবে অবশ্যই বলতে হচ্ছে আরেকটা দিকও আছে। আজ ভারতে কিছু কিছু রাজ্যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু হয়েছে। আপনাকে শুধু সঠিক ধর্মে ধর্মান্তরিত হতে হবে, তাহলেই সংরক্ষণ পেয়ে যাবেন। হ্যাঁ, কিছু কিছু রাজ্যে সংখ্যালঘু ধর্মের জন্য সংরক্ষণ আছে। ধর্মান্তরিত হলেই মিলবে সিট। অর্থাৎ এটা হলো সরকারি অর্থে ধর্মান্তকরণ প্রকল্প। দুর্ভাগ্যবশত আমাদের চোখের সামনেই এটা ঘটছে। সংবিধান অনুযায়ী এটা অবৈধ, কারণ সংবিধান কোনো ধর্মের জন্যই সংরক্ষণের অনুমতি দেয় না। এটা শুধুমাত্র সামাজিকভাবে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যে। তাদের অবশ্যই সাহায্যের প্রয়োজন ছিল, এখনও একটা অংশের সেই সাহায্যের প্রয়োজন আছে।
কিন্তু আজ কিছু বলা যায় না, কারণ এটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অনেক রাজনীতিবিদই এই নিয়ে বলছেন, কেউ কেউ তো ধীরে ধীরে আজকাল 100% সংরক্ষণের কথাও বলছেন। এটা দারুণ বুদ্ধি, কারণ তাহলে কারোরই সংরক্ষণ রইল না, তাই না? 100% সংরক্ষণ বা রিজার্ভেশন ভালো, তাহলে কারোর ক্ষেত্রেই সংরক্ষণ রইল না। এখন কিছু কিছু রাজ্যে 69% সংরক্ষণ চলছে, যেহেতু ধর্মীয় সংখ্যালঘুরা সংরক্ষণ পাচ্ছেন। একজন তরুণকে মেডিকেল কলেজে ঢোকার জন্যে যে নিজের পা কাটতে হচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে সংরক্ষণ কি পুরো তুলে দেওয়া উচিত? না, আমার তা মনে হয় না। কিন্তু সংরক্ষণ কি আরও বাড়িয়ে চলা উচিত? একদমই না। ধীরে ধীরে এটা কমিয়ে আনা উচিত। আমার মতে তো এমন নীতি করা উচিত যাতে আগামী 25 বছরে প্রতি 5 বছর অন্তর একটু একটু করে কমে আসে, বাড়া নয়। আগামী 25 বছরে সবাই যেন উঠে এগোতে পারে। আগামী 25 বছরে কেউ যেন আর বঞ্চিত না থাকে। যদি কেউ আপনাকে এগোতে বাধা দেয়, সেই পরিস্থিতি ঠিক করার জন্যে আইন প্রণয়ন করা হোক।